তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 70 নাম্বার ক্লাস। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, তাহলে সেগুলো তোমরা লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে দেওয়া যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন কে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পার্ক স্ট্রিটের নতুন নামকরণ করা হয়েছে হচ্ছে মাদার টেরেসার নাম অনুসারে। অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় আসে এবং মোস্ট রিপিটেড প্রশ্ন। তো এটা ভালো করে মনে রাখবে যে সিলি পয়েন্ট এই কথাটি হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো সিলি পয়েন্ট হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। আমার সাথে সাথে তোমরা লাইভ কমেন্ট যে অপশনটা রয়েছে, লাইভ চ্যাট, সেখানে তোমরা প্রশ্ন বলার সাথে সাথেই ওখানে অ্যান্সার করতে পারো, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে ভালো করে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন অজানা থাকে তাহলে সেগুলো তোমরা খাতায় নোট করে রাখতে পারো, তাহলে তোমাদের পরবর্তীকালে সেটা রিভাইজ করতে সুবিধা হবে। তো চলে যাই আমাদের নেক্সট প্রশ্নে। অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস এর রচয়িতাকে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, আর্থার কোনান ডয়েল। ইনি হচ্ছে অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমসের রচয়িতা। তো দি অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস হলো আর্থার কোনান ডয়েল রচিত 12টি ছোট গল্পের একটি সংকলন। এই বইটি প্রথম প্রকাশিত হয় 1892 সালের 14ই অক্টোবরে। পরের প্রশ্ন, 1998 সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে কোথায়? ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া নাকি বাংলাদেশে? তো মনে রাখবে 1998 সালে নিপা ভাইরাসটি প্রথমবার নজরে এসেছিল মালয়েশিয়াতে। অপশন সি। তো নিপা ভাইরাস হলো এক ধরনের আরএনএ ভাইরাস যা প্যারামিক্সোভিরিডি পরিবারের হেনিপা ভাইরাসের গণের অংশ। নেক্সট প্রশ্ন, বদ্ধ অর্থনীতি বলতে কি বোঝায়? আমদানি রপ্তানি বন্ধ, নিয়ন্ত্রিত অর্থ সরবরাহ, শুধুমাত্র রপ্তানি নাকি ঘাটতি অর্থনীতি? তো অর্থনীতিতে ঘাটতি, কোনটা অ্যান্সার হবে? তো বদ্ধ অর্থনীতি বলতে বোঝায় হচ্ছে আমদানি রপ্তানি বন্ধের অবস্থাকে। অপশান এ। তো ক্লোজড ইকোনমি হলো এমন একটি অর্থনীতি যার সাথে বিশ্বের অন্যান্য দেশের সাথে কোনো অর্থনৈতিক সম্পর্ক নেই, যেখানে আমদানি ও রপ্তানি কোনোটি সংগঠিত হয় না। বর্তমানে বদ্ধ অর্থনীতির দেশে কোনো অস্তিত্বই নেই। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় দ্বারা গঠিত ব্যাংকটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। তো মনে রাখবে প্রথম ভারতীয়দের দ্বারা গঠিত ব্যাংকটির নাম হচ্ছে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এটা হচ্ছে প্রথম ভারতীয়দের দ্বারা গঠিত ব্যাংক। তো প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক 1894 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নামে পরিচিত। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলো একটি ব্যাংকিং এবং ফিনান্স পরিষেবা ব্যাংক যা ভারত সরকারের মালিকানাধীন এবং এর সদর দপ্তর রয়েছে নয়াদিল্লিতে। নেক্সট প্রশ্ন, অর্থবিদ্যা একটি সামাজিক বিজ্ঞান, এই কথাটি কে বলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। তো অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান, এই কথাটি বলেছিলেন হচ্ছে এ মার্শাল। অপশন বি হলো সঠিক অ্যান্সার। এরপরে দেখো, এর সাথে সাথে মনে রাখবে যে আধুনিক অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। পরের প্রশ্ন, ভারতে জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? সিএসও, এনডিসি, এনএসএসও নাকি অর্থ কমিশন? তো কোনটা অ্যান্সার হবে? তো ভারতের জাতীয় আয় পরিমাপ করে হচ্ছে সিএসও। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর সিএসওর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। এটা হচ্ছে আমাদের জাতীয় আয় পরিমাপ করে সিএসও।
তো জাতীয় আয় মানে একটি আর্থিক বছরে একটি দেশ দ্বারা উৎপাদিত পণ্য এবং পরিষেবার মূল্য। এইভাবে এটি এক বছরের মেয়াদে যে কোনো দেশের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের নিট ফল হিসাব করা হয়। পরের প্রশ্ন, ভারতীয় গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে কবে নির্বাচিত করেছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট এটা, তো ভালো করে মনে রাখতে হবে এটা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা এখানে অপশান এ, জানুয়ারি 24 1950 সালে ভারতীয় গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করেছিল। তো ভারত স্বাধীন হওয়ার আগেই ক্যাবিনেট কমিশনের সুপারিশ অনুযায়ী 1946 খ্রিস্টাব্দে এই গণপরিষদটি গঠিত হয়েছিল এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন এই গণপরিষদের সভাপতি। পরের প্রশ্ন, রাজ্য রাষ্ট্রকীর্তকে কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দ কার দ্বারা নিযুক্ত হন? অর্থাৎ স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যে সভাপতি এবং সদস্যবৃন্দ হয় তারা হচ্ছে কার দ্বারা নিযুক্ত হন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি এবং সদস্যবৃন্দ হচ্ছে নির্বাচিত হন আমাদের রাজ্যপালের দ্বারা, অপশন বি। তো রাজ্য রাষ্ট্রকীর্ত কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হন, কিন্তু এনাদের অপসারণ কেবলমাত্র রাষ্ট্রপতি করতে পারেন। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে যে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি এবং অন্যান্য সদস্যদের রাজ্যপাল নিয়োগ করেন, কিন্তু তাদের অপসারণ করার ক্ষমতা রয়েছে একমাত্র ভারতের রাষ্ট্রপতির কাছেই, এবং এনাদের কার্যকালের মেয়াদ হলো 6 বছর অথবা 62 বছর, যেটা আগে পূর্ণ হবে। অর্থাৎ যদি আগে 6 বছর পূর্ণ হয়ে যায় তাহলে তার কার্যকাল শেষ হয়ে যাবে, আর যদি তার বয়স 62 বছর হয়ে যায় তাহলেও সে সেই কাজ থেকে বিরত থাকবে। নেক্সট প্রশ্ন, সংসদের উভয় কক্ষে মনোনীত সদস্যদের সর্বাধিক সংখ্যা কত হতে পারে? তো সংসদের উভয় কক্ষে মনোনীত সদস্যদের সর্বাধিক সংখ্যা হতে পারে 12 জন। 2020 সালের জানুয়ারিতে 104তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা ভারতের সংসদ এবং রাজ্য আইনসভাগুলিতে অ্যাংলো ইন্ডিয়ান সংরক্ষিত আসনগুলি বিলুপ্ত করা হয়েছিল। এই পয়েন্টটাও ভালো করে মনে রাখবে যে কত নাম্বার সংশোধনী আইন দ্বারা করা হয়েছিল। তো অ্যান্সার হবে 104তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা যে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষিত আসন ছিল সেটা বিলুপ্ত করা হয়েছিল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সংবিধান প্রদত্ত মৌলিক কর্তব্য নয়? অর্থাৎ অপশনগুলির মধ্যে কোনটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না? তো অপশনগুলির মধ্যে জনসম্পত্তি রক্ষা, জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শনা, পরিবেশ রক্ষার উপযোগী হওয়া, এগুলো সবই মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। একমাত্র ভোটাধিকার এটাই হচ্ছে মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না, কারণ ভোটাধিকার হচ্ছে একটি আইনগত অধিকার, এটা মৌলিক কর্তব্য নয়। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার হলো একটি কী ধরনের অধিকার? এখনই তোমাদের আগের প্রশ্নই পড়ানো হলো, তো অ্যান্সার হয়ে যাবে ভোটাধিকার এবং নির্বাচন হওয়ার অধিকার হলো একটি আইনি অধিকার বা বৈধ অধিকার, অপশন ডি। পরের প্রশ্ন, কত নম্বর ধারাকে আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, তো এটা ভালো করে মনে রাখবে তোমরা যে আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন 32 নম্বর ধারাকে, অপশন সি। তো 32 নম্বর ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়। তো সংবিধানের 32 নম্বর ধারাকে বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা হিসেবে অভিহিত করেছেন। 32 নম্বর ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বিষয়ে বর্ণনা করা হয়েছে। পরের প্রশ্ন, সংসদের শূন্য পর্ব বা 0 আওয়ারের সর্বোচ্চ সময়সীমা কত হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায়ও আসে এটা। তো মনে রাখবে যে সংসদের শূন্য পর্ব হওয়ার অর্থাৎ 0 আওয়ারের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে এখানে 30 মিনিট হয়, অপশন বি। তো 1962 সালে ভারতের সংসদীয় কার্যাবলীতে 0 আওয়ার উপস্থাপিত হয়েছিল, অর্থাৎ 0 আওয়ার আবিষ্কৃত হয়েছিল 1962 সালে, এটা চালু হয়েছিল। তো সংসদের উভয় কক্ষের প্রশ্নোত্তর পর্বের ঠিক পরেই যে সময় আসে সেই সময়কে 0 আওয়ার বলে।
এই সময় সংসদের সদস্যগণ আগে থেকে ঘোষণা না করেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপস্থাপন করতে পারেন। এখানে কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় আসে, এটা মনে রাখবেন যে 0 আওয়ারে কোন ধরনের বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। তো এখানে অ্যান্সার হবে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি নিয়েই হচ্ছে এই 0 আওয়ারে আলোচনা করা হয়। এবং এটিকে 0 আওয়ার বলা হয় কারণ এটি প্রায় দুপুর 12টার সময় শুরু হয়। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে যে 0 আওয়ার কোন টাইমে শুরু হয়। তো অ্যান্সার হবে দুপুর 12টার সময় এই 0 আওয়ারটি শুরু হয়। পরের প্রশ্ন, পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতকে যুক্ত করেছে কোন পর্বত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতকে যুক্ত করেছে হচ্ছে নীলগিরি পর্বত। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো পূর্বঘাট এর সাথে সাথেও মনে রাখবে এখানে যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো বলে দিচ্ছি, এগুলো ভালো করে মনে রাখবে যে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাড়া, এটা তো আমাদের আগে পড়ানো হয়েছে। এরপরে পূর্বঘাট পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি, আর পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, আর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ তথা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। এগুলো ভালো করে মনে রাখবে, এই 4টা পর্বত শৃঙ্গ খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, এগুলোর মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, তো ভালো করে মনে রাখবে এই পয়েন্টগুলো। পরের প্রশ্ন, সরিস্কা ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ নাকি গুজরাটে? তো কোনটা অ্যান্সার হবে? তো মনে রাখবে সরিস্কা ন্যাশনাল পার্ক এটা হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। তো সরিস্কা ন্যাশনাল পার্ক রাজস্থান রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? এটাও খুব ইম্পর্ট্যান্ট। তো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল সিদ্রাপংয়ে, দার্জিলিংয়ে সিদ্রাপংয়ে হচ্ছে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল, ভারতের প্রথম। তো 1897 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ের সিদ্রাপং কেন্দ্র থেকে ভারতে প্রথম জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। পরের প্রশ্ন, ওএনজিসি অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এটা কত সালে স্থাপিত হয়? তো মনে রাখবে ওএনজিসি স্থাপিত হয় 1956 সালে। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো 1956 সালে তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সঞ্চয়, অনুসন্ধান এবং তাদের উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, অষ্টমুদি জলাভূমি এটা কোন রাজ্যে অবস্থিত? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অষ্টমুদি জলাভূমি এটা হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত। অপশন এ হবে সঠিক অ্যান্সার। তো অষ্টমুদি জলাভূমি ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় অবস্থিত। এই অষ্টমুদি জলাভূমি একটি প্রাকৃতিক সম্পদ যা এর পরিবেশগত তাৎপর্য, অনন্য জীববৈচিত্র্য এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিবেচিত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় যৌথ অরণ্য সংরক্ষণ করা হয়? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও বারবার পরীক্ষায় আসে, WBCS পরীক্ষায়ও বারবার এসেছে এটা। তো মনে রাখবে পশ্চিমবঙ্গের যে আরাবাড়ি রয়েছে সেখানে যৌথ অরণ্য সংরক্ষণ করা হয়। পরের প্রশ্ন, শিল্পকেন্দ্রের ধোঁয়া ও ধূলিকণা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় কোনটি? ব্যারোমিটার, থার্মোমিটার, প্রেসার কুকার নাকি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর? তো কোনটা অ্যান্সার হবে? তো শিল্প কেন্দ্রের ধোঁয়া এবং ধূলিকণা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। তো শিল্পকেন্দ্রের ধোঁয়া এবং ধূলিকণা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। নেক্সট প্রশ্ন, যে সমস্ত উদ্ভিদ জলে জন্মায় তাদের কি বলা হয়? হাইড্রোফাইট, জেরোফাইট, হাইগ্রোফাইট নাকি মেসোফাইট? তো মনে রাখবে যে সমস্ত উদ্ভিদ জলে জন্মায় তাদের বলা হয় হচ্ছে হাইড্রোফাইট। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর জেরোফাইট বলা হয় হচ্ছে যারা মরুভূমিতে জন্মায়, অর্থাৎ যে সকল উদ্ভিদ মরুভূমিতে জন্মায় তাদের বলা হয় জেরোফাইট, আর যে সকল উদ্ভিদ জলে জন্মায় তাদের বলা হয় হাইড্রোফাইট। এ দুটো মনে রাখবে। পরের প্রশ্ন,
পূর্ব হিমালয়ে বৃহত্তম হিমবাহের নাম কি? জেমু, লোনাক, খুম্বু নাকি টোলাম বাউ? তো পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহের নাম হচ্ছে জেমু। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো জেমু হিমবাহ সিকিমে অবস্থিত আর এর দৈর্ঘ্য হচ্ছে 25 কিলোমিটার। এটা ভালো করে মনে রাখবে, এই প্রশ্নটাও আসে যে জেমু হিমবাহ কোথায় অবস্থিত। তো অ্যান্সার হবে জেমু হিমবাহ হচ্ছে সিকিম রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, সূত্রপিটক সংকলন করেন কে? উপালি, আনন্দ, বিনয় নাকি তিস্য? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সূত্রপিটক সংকলন করেন হচ্ছে উপালি। অপশন এ। আর সূত্রপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের নৈতিক দিকটিকে নির্দেশ করে। নেক্সট প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা। এটা তো তোমরা কম বেশি সবাই পারবে এবং এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে অশ্বঘোষ। অপশন বি। নেক্সট প্রশ্ন, ইলতুৎমিশের পর দিল্লির সিংহাসনে কে বসে? রাজিয়া, মুইজউদ্দিন, আসিরউদ্দিন নাকি রুকনুদ্দিন ফিরোজ? তোমরা লাইভ কমেন্টেও অ্যান্সার করতে থাকো। তো ইলতুৎমিশের পরে দিল্লির সিংহাসনে বসেন হচ্ছে রুকনুদ্দিন ফিরোজ। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? এটা তো তোমাদের কালকেই পড়ানো হয়েছিল। কাল তোমাদের ক্লাস অফ ছিল। তো পরশু যে ক্লাস হয়েছিল সেই ক্লাসে তোমাদের কৃষ্ণদেব রায় সম্পর্কে পড়ানো হয়েছিল। তোমরা এটা অ্যান্সার করতে পারবে। তো কৃষ্ণদেব রায় হচ্ছে, মনে রাখবে, তুলুবা রাজবংশের রাজা ছিলেন। অপশন সি হবে সঠিক অ্যান্সার। তো কৃষ্ণদেব রায় তুলুব রাজবংশের রাজা ছিলেন। তিনি অনেক খেতাব অর্জন করেছিলেন, যেমন মুরু রাওয়া গন্ডা, অন্ধ্রভোজা, কন্নড় রাজ্য, রাম রমনা ইত্যাদি। তো এগুলোর মধ্যে অন্ধ্রভোজা এটা খুব ইম্পর্টেন্ট, বারবার এটা পরীক্ষায় আসে যে অন্ধ্রভোজ কাকে বলা হয়। অ্যান্সার হবে কৃষ্ণদেব রায়কে। এবং কৃষ্ণদেব রায় হচ্ছে তুলুভা রাজবংশের রাজা ছিলেন। নেক্সট প্রশ্ন, রামানন্দের শিষ্যদের মধ্যে সর্বাধিক খ্যাতি কে অর্জন করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট এটা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, কবির। নেক্সট প্রশ্ন, দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ এটা কবে প্রতিষ্ঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট এটাও। তো দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1886 খ্রিস্টাব্দে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো 1886 সালে লাহোরে মহাত্মা হংসরাজ্যের প্রচেষ্টায় দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুল, যেটা ডিএভি নামে পরিচিত, সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা মনে রাখবে। পরের প্রশ্ন, ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? ছোটনাগপুর, সিংভূম, সাতারা নাকি খানদেশে? তো ভিল বিদ্রোহ কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে ভালো করে যে ভিল বিদ্রোহ হয়েছিল হচ্ছে খানদেশে। অপশন ডি। তো 1819 খ্রিস্টাব্দে ইংরেজরা খানদেশ দখল করলে এরা ভয় পায় যে হয়তো ইংরেজরা এদের জমি থেকে উচ্ছেদ করবে এবং তাদের চাষবাস বিঘ্নিত হবে। এই কারণে জমিদার ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে এবং বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহ প্রায় 2 বছর ধরে চলে। ক্ষুব্ধ ভিলদের অন্যতম নেতা ছিলেন হচ্ছে শিবরাম। এটা ভালো করে মনে রাখবে। তো ভিলদের অন্যতম নেতা কে ছিলেন? শিবরাম। নেক্সট প্রশ্ন, ব্যারাকপুরের 34তম দেশীয় বাহিনীর সিপাহী মঙ্গল পাণ্ডে কবে বিদ্রোহ করেছিলেন? এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে এই সালটা। তো মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন হচ্ছে 29 মার্চ 1857 সালে। অপশন বি। তো 29 মার্চ 1857 সালে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন এবং তারপরেই তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, মেকলে মিনিট বিষয়ে কোন তথ্যগুলি সঠিক? তো অপশনগুলির মধ্যে কোনটা মেকলে মিনিট বিষয়ে সঠিক অ্যান্সার? তো অপশন হচ্ছে এটি চিরাচরিত ভারতীয় শিক্ষার তুলনায় পাশ্চাত্যের বিজ্ঞানসম্মত সাহিত্যকে অধিক গুরুত্ব দেয় এবং এটি স্কুল কলেজে শিক্ষাদানের মাধ্যম হিসেবে ইংরেজি ভাষায় কথা বলে। এটাও ঠিক। মেকলে মিনিটের সম্মতকে এটাও ঠিক।
এরপরে এটি ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন তত্ত্বের সমর্থন করে, এটাও ঠিক। তারপরে এটি একাধিক এলিমেন্টারি স্কুলের সূচনা ঘটায়, এটাও ঠিক। তো এখানে অ্যান্সার কী হবে? অপশন ডি, উপরোক্ত সবকটি। নেক্সট প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় বা দীর্ঘ অস্থিটির নাম কি? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মানবদেহের সবথেকে বড় বা দীর্ঘ অস্থিটির নাম হচ্ছে ফিমার, অপশন বি, যেটা আমাদের পায়ে থাকে। তো স্টেপিস হচ্ছে, এর সাথে সাথে মনে রাখবে, স্টেপিস হচ্ছে মানবদেহের সবথেকে ছোট এবং সবচেয়ে হালকা অস্থি, যেটি দেখতে অশ্বারোহীর পা দানির মতো এবং এটি কর্ণে থাকে, অর্থাৎ কানের মধ্যে এই স্টেপিস অস্থিটি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, আর্সেনিক হলো এক প্রকারের ধাতু, অধাতু, ধাতুমল নাকি ধাতুকল্প? তো মনে রাখবে আর্সেনিক হচ্ছে এক প্রকারের ধাতুকল্প, অপশন ডি, যার মধ্যে হচ্ছে ধাতু এবং অধাতু দু ধরনেরই ধর্ম দেখা যায়, তাকে বলা হয় ধাতুকল্প। আর আর্সেনিক হচ্ছে সেই ধরনের একটি ধাতুকল্প। তো পর্যায় সারণীর যে মৌলগুলির ঘনত্ব জলের চেয়ে বেশি এবং প্রকৃতিতে বিপজ্জনক সেগুলোকে ভারী ধাতু বলা হয়। আর ভারী ধাতুতে কৃত্রিম এবং প্রাকৃতিকভাবে উপলব্ধ উভয় মৌলই রয়েছে। এই ধাতুগুলির মধ্যে রয়েছে ধাতব পদার্থ এবং আর্সেনিক, সীসা, সোনা, রূপা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, পারদ ইত্যাদির মতো ধাতু। অর্থাৎ এখানে আর্সেনিক হচ্ছে একটি ক্ষতিকারক ধাতু। নেক্সট প্রশ্ন, যখন আপতন কোণ দুটি মাধ্যমের সংকট কোণের সমান হয় তখন প্রতিসরণ কোণের মান কত হয়? এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন, তো এটা ভালো করে মনে রাখতে হবে তোমাদের। তো যখন আপতন কোণ দুটি মাধ্যমের সংকট কোণের সমান হয় তখন প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি, অপশন বি। নেক্সট প্রশ্ন, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় ড্যাশের জন্য, অর্থাৎ কিসের জন্য বৃষ্টির ফোঁটা ঠিক গোলাকারই হয়? তো বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হচ্ছে জলের পৃষ্ঠটানের জন্য, অপশন ডি। তো সব তরলেই পৃষ্ঠটান আছে, কিন্তু জলের ক্ষেত্রে এটি সব থেকে বেশি, অর্থাৎ জলে পৃষ্ঠটানের পরিমাণ সব থেকে বেশি এবং বৃষ্টির জলের ফোঁটা আকারে গোল হয় এই পৃষ্ঠটানের কারণের জন্য। নেক্সট প্রশ্ন, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে প্রয়োজনীয় তাপ, সেই তাপকে বলা হয় তাপগ্রাহিতা, অপশন বি। তো কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে বা 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বলে। পরের প্রশ্ন, কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড থার্মোমিটারের পাঠ একই থাকে? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো ফারেনহাইট এবং সেন্টিগ্রেড থার্মোমিটারের পাঠ একই থাকে হচ্ছে -40 ডিগ্রি তাপমাত্রা। এটা ভালো করে মনে রাখবে যে -40 ডিগ্রি তাপমাত্রায় ফারেনহাইট এবং সেন্টিগ্রেড থার্মোমিটারের পাঠ একই রকম থাকে। পরের প্রশ্ন হচ্ছে, এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন এটা, তো নিচের কোন যন্ত্রটি কম্পিউটার ও টেলিফোনের মধ্যে সংযোগ ঘটায়? অ্যান্টেনা, ইউপিএস, সিপিইউ নাকি মোডেম? খুব ইম্পর্টেন্ট, এটাও অনেকবার পরীক্ষায় আসে। তো ভালো করে মনে রাখবে যে কম্পিউটার এবং টেলিফোনের মধ্যে সংযোগ ঘটায় হচ্ছে মোডেম, অপশন ডি। তো একটি মোডেম হলো একটি হার্ডওয়্যার ডিভাইস যা একটি কম্পিউটারকে টেলিফোন লাইন বা স্যাটেলাইট বা সংযোগের মাধ্যমে ডেটা প্রেরণ এবং গ্রহণের অনুমতি দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।